আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। নিয়মিত ক্লাসে প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক বিষয় আমরা আলোচনা করেছি, লাইক কনসেপ্ট আলোচনা করেছি, ডেফিনেশন ছিল। দেন আমরা দেখেছি যে একজন গুড ম্যানেজারের রোল কি কি হতে পারে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা দেখেছি পারপাস, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের কি কি পারপাস রয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি সিগনিফিকেন্স, অর্থাৎ সিগনিফিকেন্স বা ভাইটাল রোল, ইম্পর্টেন্স, অর্থাৎ কি কি সিগনিফিকেন্ট রোল বা কেন প্রজেক্ট দরকার, সেই সিগনিফিকেন্ট পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, লাইক হচ্ছে প্রজেক্ট বিভিন্ন ধরনের হতে পারে। এটা টাইম বেসিস হতে পারে, আয়তন বেসিস হতে পারে, অর্থাৎ ছোট ছোট প্রজেক্ট হতে পারে, বড় প্রজেক্ট হতে পারে, এবং হচ্ছে এইটা আমরা বিভিন্নভাবে ভাগ করি। এটা টাইমের ফ্রেমে ভাগ করতে পারি, যেমন এটা এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হবে না স্বল্প মেয়াদী প্রজেক্ট হবে না মধ্যমেয়াদী প্রজেক্ট হবে। এরপরে জিওগ্রাফিক্যাল লোকেশনের ভিত্তিতে ভাগ করতে পারি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট হবে না ন্যাশনাল প্রজেক্ট হবে না। তো এই যে বিভিন্ন বেসিস বা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে কিন্তু প্রজেক্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস হয়ে থাকে। তো আমরা প্রজেক্ট টাইপস সম্পর্কে আজকে ফোকাস করব। চলো আমরা বিস্তারিত ক্লাস শুরু করি। সো এখানে যেটা ছিল ডেফিনেশন আমরা দেখেছি, ইনিশিয়াল ডিসকাশন গুলো ছিল, গুলো আমরা আলোচনা করেছি। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডারদের সম্পর্কে আমরা জেনেছি, এনগেজমেন্ট প্রসেস কি ছিল সেগুলো জেনেছি। এলিমেন্টস গুলো, দেন আমরা পারপাস জেনেছি, প্রজেক্টের উদ্দেশ্যগুলো কি হয়, কি কি হতে পারে। ইম্পর্টেন্স জেনেছি। সো প্রকল্পের টাইপস, বিভিন্ন রকম প্রকল্প আমরা দেখে থাকি। তো এই প্রকল্পগুলোর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা দেখব আয়তন এবং সময় ভিত্তিক কি কি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোকে আমরা আয়তন এবং সময় ভিত্তিক স্কেলে ভাগ করতে পারি, অর্থাৎ কত বড় হবে এবং কত বড় সেটা ডিপেন্ড করে টাইমের উপর, কত টাইম, অর্থাৎ কি কি ধরনের প্রকল্প হবে। এক হচ্ছে যে আমরা যদি মেগা প্রজেক্ট হয়, অর্থাৎ বৃহৎ প্রকল্প হয়, তাহলে সেটা একরকম, অর্থাৎ সর্ববৃহৎ প্রকল্প বা মেগা প্রজেক্ট আমরা যেটা বলে থাকি সেগুলো একরকম, সেগুলোর আয়তন যেভাবে খুব বড় হবে সেটা টাইম ফ্রেমও বড় হবে। লাইক আমরা এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে 13 উইকস, অর্থাৎ 13 সপ্তাহ বা বেশি তার চেয়ে বেশি যেগুলো হবে সেগুলো মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছি, লাইক খুব সিগনিফিকেন্ট মেগা প্রজেক্ট যেগুলো আমাদের দেশে চলছে সেগুলো হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট, এরপরে হচ্ছে পদ্মা সেতু। এই দুইটা মেগা প্রজেক্ট কিন্তু আমরা চলমান। এছাড়াও অনেকগুলো মেগা প্রজেক্ট রয়েছে যেগুলো চলছে। তো এই এই হচ্ছে একটা টাইপস, এবং এটাকে কি আমরা সময় এবং আয়তন ভিত্তিক একটা প্রকল্প। দেন এরপরে যেটা হচ্ছে লার্জ স্কেল প্রজেক্ট গুলো, অর্থাৎ বড় বড় যে প্রকল্পগুলো রয়েছে যেটা আমরা 6 উইকস থেকে উইদিন 6 উইক থেকে 11 উইকস এর মধ্যে কমপ্লিশন করা সম্ভব, অর্থাৎ একটা টাইম ফ্রেম, স্ট্যান্ডার্ড টাইম ফ্রেম দেয়া আছে, এর মধ্যে হলে এটাকে আমরা লার্জ স্কেল প্রজেক্ট বা কি বৃহৎ প্রকল্প বলতে পারি। তো এরপরের যেটা হচ্ছে যে মিডিয়াম প্রজেক্ট, যেগুলো মধ্যম প্রকল্প, এটাকে আমরা টাইম ডিউরেশনের পার্সপেক্টিভে যেটা হচ্ছে
3 উইকস থেকে 6 উইকস, 3 উইকস থেকে 6 উইকের মধ্যে যেই প্রজেক্টগুলো আমরা কমপ্লিট করতে পারি সেই প্রজেক্টগুলোকে আমরা মিডিয়াম প্রজেক্ট বলতে পারি। আর প্রজেক্টের মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে টাইম ফ্রেম। এই জন্যই কিন্তু প্রজেক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বাংলাদেশ সহ সারা বিশ্বে খুব জনপ্রিয়। কারণ যেখানে টাইম ফ্রেম থাকে সেখানে কিন্তু কস্টেরও কিন্তু একটা ফ্রেম থাকে, বা ফাইন্যান্সেরও কিন্তু একটা হচ্ছে এরিয়া থাকে যেটার মধ্যে ফাইন্যান্স হবে। আদারওয়াইজ কিন্তু যেটা হবে যে ফাইন্যান্সের কোনো লিমিট থাকবে না বা টাইমের কোনো লিমিট থাকবে না, টোটাল বিষয়গুলো কি এলোমেলো একটা অবস্থা হবে। তখন কিন্তু যেটা হয় যে অপচয়, অর্থাৎ প্রজেক্টের কস্ট বেড়ে যাওয়া এবং হচ্ছে যে নানা রকম ইফেক্টিভ এইচআর বা ইফেক্টিভ ইউটিলাইজেশন বা ইফেক্টিভনেস সেই বিষয়গুলো কিন্তু আমরা, বা ইফিসিয়েন্সি এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারেই দেখতে পাই না। যেটা হয় যে সেটা হচ্ছে অপচয় বা ওয়েস্ট অফ রিসোর্সেস, সেটা বেশি হয়ে থাকে। তো এই জন্য টাইম বেসিস বা প্রজেক্ট বেসিস কাজগুলো করলে খুব সহজে এবং হচ্ছে কস্ট ইফেক্টিভ ওয়েতে করে নেওয়া সম্ভব। তাহলে মধ্যম প্রকল্প, এর পরের যেটা হচ্ছে যে ছোট ছোট প্রকল্পগুলো, স্মল প্রজেক্ট যেগুলো রয়েছে, লাইক আমরা বলতে পারি রাস্তাঘাট থেকে শুরু করে, যদি আমরা কোম্পানির ক্ষেত্রে ধরি, তাহলে সেটা হচ্ছে কোনো যদি তারা কোনো প্রোডাক্ট প্রোডাক্ট লঞ্চ করতে চায় বা কোনো একটা নির্দিষ্ট সেট আপ করতে চায়, তাহলে সেগুলো কিন্তু খুব বেশি না, 1 থেকে 3 সপ্তাহ প্রয়োজন হতে পারে। দেন হচ্ছে যে নির্দিষ্ট জায়গা, ব্যাকগ্রাউন্ডে তো অনেক কাজ থাকে। তো বেসিকলি যে প্রকল্প বেসিস কাজগুলো, স্মল স্মল প্রকল্প যেটা হচ্ছে যে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 21 দিনের মধ্যে আমরা যেগুলো কমপ্লিট করতে পারি। চলো আমরা কিছু প্রজেক্ট দেখবো। তো সেই দেখো এখানে বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট গুলো বেসিকলি দেয়া আছে। মেগা প্রজেক্ট, তো এর আগে আমরা তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে লাইক আমরা কমপ্লিট করেছি মেগা প্রজেক্ট, লার্জ স্কেল প্রজেক্ট, দেন হচ্ছে মিডিয়াম স্কেল, এরপরে স্মল স্কেল প্রজেক্ট, এই 4টা ফ্রেম। দেন 4টা ফ্রেমের মধ্যে ফার্স্ট দেখো তোমরা, আমরা যদি উদাহরণ দেই তাহলে পদ্মা সেতু হচ্ছে মেগা প্রজেক্ট। দেন আমরা পদ্মা সেতুর সাথে লিঙ্ক করে এরপরে কি করা হলো, পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট। তাহলে এইখানে হচ্ছে যে রেল লিঙ্ক করা হবে। দেন আমরা হচ্ছে যে আরেকটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, মেট্রো রেল প্রজেক্ট। এরপরে চিটাগাং কক্সবাজার রেল লাইন, অ্যানাদার প্রজেক্ট। এরপরে যেটা হচ্ছে যে রামপাল পাওয়ার প্রজেক্ট। দেন আমরা যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাতারবাড়ি ডিপ সিপোর্ট এবং হচ্ছে কয়েল পাওয়ার প্লান্ট, এই প্রজেক্টগুলো। এরপরে দেখো হচ্ছে পায়রা ডিপ সিপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপরে রূপপুর নিউক্লিয়ার, অর্থাৎ রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্ষেত্রে। তাহলে এই প্রজেক্টগুলো কিন্তু আমাদের দেশে রান করছে এবং খুব পপুলার এবং হচ্ছে দেশের ক্ষেত্রে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের স্বপ্ন, অনেক বড় স্বপ্ন নিয়ে এগুলো রান করছে। এরপরের যেই টাইপসটা আমরা আলোচনা করব, আমরা কিন্তু জিওগ্রাফি বেসিস ভাগ করতে পারি, অর্থাৎ ভৌগোলিক সীমানা বেসিসে ভাগ করতে পারি। তো ভৌগোলিক সীমানার ক্ষেত্রে কিন্তু খুব কমন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল বাউন্ডারি আর হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তাহলে প্রজেক্টগুলো আমরা কি করতে পারি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট হিসাবে ভাগ করতে পারি, ন্যাশনাল প্রজেক্ট এভাবে ভাগ করতে পারি। তাহলে আন্তর্জাতিক প্রকল্প, দেখো যে এর আগে তোমাদেরকে আমরা যে প্রকল্পের 2 বা ততোধিক দেশ মিলে যেই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করে, সেটাকে কিন্তু কি বলা হয়, আন্তর্জাতিক প্রজেক্ট বলা হয়। যেমন তোমার আমরা আমরা যদি বলি যে শ্রীলঙ্কার যে সিপোর্ট রয়েছে, তো সেটা হচ্ছে চায়নার, বেসিক্যালি চায়নার ম্যানুফ্যাকচারিং এবং লোকেশনটা শ্রীলঙ্কার, কিন্তু যেটা হচ্ছে যে অপারেট এবং হচ্ছে সমস্ত দায়িত্ব হচ্ছে চায়নার, জয়েন্টলি করা। এরপর আমাদের লাইক আমাদের দেশ বাংলাদেশে যদি আমরা বলি, পদ্মা সেতু এবং হচ্ছে মেট্রো রেল, সবাই কিন্তু কোলাবোরেটিভলি এগুলো কিন্তু
অনেকেই হচ্ছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমাদের হচ্ছে যে রাশিয়ার সাথে জয়েন্টলি কাজ করা হচ্ছে। তাহলে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্রজেক্ট। দেন এরপরের যে বিষয়টা হচ্ছে ন্যাশনাল প্রজেক্ট গুলো, অর্থাৎ জাতীয় যেই প্রজেক্ট গুলো, জাতীয় আমাদের আমরা অনেক প্রকল্প করে হাতে নেওয়া হয় বা প্রকল্পগুলো ইমপ্লিমেন্টেশন করা হয় ন্যাশনালি, অর্থাৎ জাতীয়ভাবে যে প্রজেক্ট গুলো করা হয়। এই ক্ষেত্রে যেটা হতে পারে রাস্তাঘাট হতে পারে বা কোনো ওয়েলফেয়ার প্রজেক্ট হতে পারে। আমরা দেখবো সামনে যে টাইপস গুলোর মধ্যেই পাবো ওয়েলফেয়ার কল্যাণমূলক প্রজেক্ট হবে, বা হচ্ছে যে কিছু প্রজেক্ট আমরা যেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড ক্যাটাগরিতে ভাগ করি, যে রেভিনিউ আর্ন করে। তো এই বেসিস প্রজেক্ট করা হয়। লাইক আমরা যদি এখন এই যে ভ্যাকসিনেশন প্রজেক্টটা বলি, করোনা রিমুভ করার জন্য ভ্যাকসিন প্রোভাইড করা হচ্ছে, এটা কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল পার্ট হলো, যা আমরা জাতীয় প্রকল্প বা জাতীয় প্রকল্পের আওতায় কি করা হচ্ছে, করোনা ভ্যাকসিনেশন করা হচ্ছে। এরপরের যেই প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রাদেশিক প্রজেক্ট লাইক ফেডারেল গভর্নমেন্ট, অর্থাৎ যেই দেশগুলো লাইক যুক্তরাষ্ট্র এবং হচ্ছে অন্যান্য, আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এদের অনেকগুলো প্রদেশ থাকে। তো যেটা হয় যে এদের এক হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়, আবার প্রাদেশিকভাবেও কিন্তু প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়। প্রাদেশিক প্রকল্পগুলো কিন্তু লাইক প্রদেশের কেন্দ্রে, আমরা যদি বলি ওয়েস্ট বেঙ্গল, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রাদেশিক গভর্নমেন্ট রয়েছে, তারা কিন্তু তাদের প্রদেশ কেন্দ্রিক প্রজেক্ট করে থাকে। এরপরে যেটা হচ্ছে যে ওদের চেন্নাই, কেরালা বা ইউএস এর ক্ষেত্রে আমরা যদি বলি নিউ ইয়র্কের কথা বলি, ওয়াশিংটনের কথা বলি, দেন অন্যান্য প্রদেশের কথা বলি, কানাডার ক্ষেত্রে টরন্টো হতে পারে। তো এইভাবে প্রদেশগুলো কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রাদেশিক প্রকল্প থাকে। এরপরে যেটা হচ্ছে যে রিজিওনাল, অর্থাৎ আঞ্চলিক প্রকল্পের ক্ষেত্রে একটা দেশ আঞ্চলিক প্রকল্প করতে পারে, অর্থাৎ একটা দেশের ক্ষেত্রে আঞ্চলিক প্রকল্প হতে পারে। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে চিটাং এর জন্য, অর্থাৎ চিটাং অঞ্চলের জন্য, বা আমরা যদি উত্তর পশ্চিম এভাবে ভাগ করি, তাহলে যেমন এখন রেল যোগাযোগটা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রেল যোগাযোগকে অনেক উন্নত করা হচ্ছে। কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে বেসিকলি আমরা যদি উন্নতির ক্রাইটেরিয়া দেখি, আহ, একেবারে শিল্প বিপ্লবের সময় কিন্তু তখন কিন্তু স্টিম ইঞ্জিন, রেল, এই জাতীয় কমিউনিকেশন কিন্তু টোটাল ম্যানুফ্যাকচারিং সিস্টেমটাকে ওভারনাইট চেঞ্জ করে ফেলেছিল। তো এই কমিউনিকেশন সিস্টেম ডেভেলপের ওপর কিন্তু অন্যান্য বিষয়ের ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। তাহলে আঞ্চলিক প্রকল্পগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হয়, কমিউনিকেশনের ক্ষেত্রে হতে পারে, বা এখন বা এইটা পার্ট পার্ট হতে পারে, যেমন ডিভিশন গুলোতে হতে পারে, বা আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এইভাবে ভাগ করতে পারি। তা তো এটা যেটা হয় যে মোস্টলি ডেভেলপ করার জন্য হতে পারে। আবার যদি এরকম হয় যে কোনো লাইক সাউথ এশিয়ার ক্ষেত্রে কোনো প্ল্যানিং করা হয়, বা মিডল ইস্টের জন্য কোনো প্ল্যানিং করা হয়, তো এইরকম বা ইউরোপের জন্য কোনো প্ল্যানিং করা হয়, তো সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন প্ল্যানিং করে, বা আমাদের এখানে সার্ক প্ল্যানিং করে। এই প্ল্যানিং গুলো কিন্তু আঞ্চলিক প্রকল্পের আওতায় করা হয়। এরপরে আমরা যেটা দেখব ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক সীমারেখা লাইক জিওগ্রাফিক্যাল লোকেশন। একেবারে জিওগ্রাফিক্যাল লোকেশনের ক্ষেত্রে আমরা তো একটা আলোচনা করেছি ভৌগোলিক সীমারেখা ভিত্তিক প্রকল্প। আরেকটা হচ্ছে ভৌগোলিক সীমারেখা আমরা যেটা বলতে পারি যে নির্দিষ্ট দেশের ক্ষেত্রেই ভৌগোলিক সীমারেখা থাকে, লাইক সিটি থাকে, শহর কেন্দ্রিক থাকে, এরপরে যেটা হচ্ছে যে রুরাল হতে পারে, গ্রামীণ হতে পারে। তো এই জাতীয় প্রজেক্টগুলো আমরা দেখবো। এই জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে ফার্স্ট হতে সিটি প্রজেক্ট, অর্থাৎ মহানগর প্রকল্প, অর্থাৎ সিটি বেসিস যে ডেভেলপমেন্ট গুলো করা হয়। এখন আমাদের দেশে লাইক আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন কিন্তু খুব
খুব ভালো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ খুব ভালো পরিবর্তন হচ্ছে, এবং এটা কিন্তু রিলেটেড টু দি ইকোনমি। তাহলে এই একইভাবে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাহলে সিটি প্রজেক্ট গুলো ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাস্তাঘাট এবং হচ্ছে কমিউনিকেশন খুব ইজি এবং স্মুথ করে ফেলা হচ্ছে সিটি সিটি প্রজেক্ট গুলো। ঢাকায় কিন্তু প্রত্যেকটা এরিয়ার মধ্যে রাস্তাঘাট খুবই ভালো, এবং এবং হচ্ছে যে কমিউনিকেশনও কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আর যেহেতু মেট্রো রেলের ক্ষেত্রে আরো আরো অনেক পরিবর্তনের জন্য আমরা ওয়েট করছি। তো এই যে এইভাবে সিটি প্রজেক্ট গুলো করা হয়, এটা তো কমিউনিকেশন বেসিস বললাম। এই ক্ষেত্রে কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন প্রজেক্ট, অর্থাৎ তাদের প্রজেক্ট গুলো সিটি বেসিস করতে পারে। অর্থাৎ সিটির ক্ষেত্রে কিন্তু ডিমান্ডটা একরকম হয়। এরপরে আমরা যেটা হচ্ছে যে নগর প্রকল্প, এইটা আমরা আরবান প্রজেক্ট বলতে পারি নগরের ক্ষেত্রে। অর্থাৎ বিভিন্ন অর্থাৎ যেটা হচ্ছে যে সিটির বাইরে উপজেলাগুলোতে বা শহর এরিয়াগুলোতে, যেটা হচ্ছে গ্রামীণ শহর এরিয়াগুলোতে যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা হয়, সেখানেও কিন্তু কমিউনিকেশন, অর্থাৎ সেখানেও উন্নয়ন করা হচ্ছে। এবং যদি কোম্পানি বেসিস আমরা বলি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট, অর্থাৎ বিজনেসের পুরো ফ্লোটাই কিন্তু সেখানেও রয়েছে। প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা ব্যাংকগুলো কিন্তু ওইখানে সার্ভিস প্রদান করছে নগর প্রকল্পগুলো। আর গ্রামীণ প্রকল্পগুলো এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে, এইখানে কিন্তু খুব বেশি ফোকাস করা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে। অর্থাৎ গ্রামীণ অর্থনীতিগুলোকে যদি মেইন স্ট্রিম করা যায় বা ফোকাস করা যায়, চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু অলরেডি চেঞ্জ করা গেলে কিন্তু এটা হচ্ছে রুট চেঞ্জ করলে কিন্তু অর্থাৎ ডেভেলপ কান্ট্রি বা অন্যান্য ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য যে প্রিকন্ডিশন, এটা কিন্তু একেবারেই আমরা এগিয়ে যাব। তো যেটা হচ্ছে যে গ্রামীণ গ্রামীণ কমিউনিকেশন সহ অন্যান্য বিষয়গুলো এবং কর্মসংস্থান সবকিছুই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ভৌগোলিক সীমারেখা বেসিস আমরা এই প্রকল্পগুলো দেখতে পাই। অর্থাৎ আন্তর্জাতিক প্রকল্প, জাতীয় প্রকল্প, প্রাদেশিক, আঞ্চলিক, মহানগর প্রকল্প, নগর প্রকল্প, গ্রাম্য প্রকল্প। এরপরে হচ্ছে যে যেই প্রকল্পের অ্যাডভান্টেজ, অর্থাৎ এইটার বেনিফিট এবং মুনাফার ক্ষেত্রে আমরা ভাগ করি কি কি বেনিফিট রয়েছে বা কি কি অ্যাডভান্টেজেস রয়েছে বা ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। তো আমরা এখানে দেখবো হচ্ছে মুনাফা বা সুবিধা কি কি রয়েছে। মুনাফা এবং সুবিধার ভিত্তিতে প্রকল্পগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি। ফার্স্ট আমরা যেটা করতে পারি, এক্স ক্যাটাগরির প্রকল্পতে ভাগ করতে পারি। এক্স ক্যাটাগরির অর্থাৎ এটা ম্যানুফ্যাকচার করবে এবং হচ্ছে রাজস্ব, এটা গভর্নমেন্ট পার্সপেক্টিভে, অর্থাৎ সরকার পার্সপেক্টিভে করা হয়। অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প থাকে যেগুলো হচ্ছে উৎপাদনের সাথে রিলেটেড, অর্থাৎ বিভিন্ন ধরনের উৎপাদন, লাইক আমরা যদি দেখি যে পাওয়ার প্লান্ট গুলো, অর্থাৎ বিদ্যুৎ, এখানে কি হবে, বিদ্যুৎ উৎপাদন করবে। বিদ্যুৎ উৎপাদন করলে এখন বিদ্যুৎ কিন্তু অন্যান্য যে কোনো উৎপাদনের ক্ষেত্রে কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। লাইক আমাদের দেশে যদি প্রাইভেট কোম্পানির ফ্যাক্টরিগুলোর কথা বলি, তো সেখানে কিন্তু তাদের প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে হচ্ছে বিদ্যুতের উপরে। তো বিদ্যুৎ যদি প্রপারলি সাপ্লাই করা হয়, তাহলে তারা কিন্তু উৎপাদন করতে পারবে। তাহলে এটাও কিন্তু আমরা উৎপাদনশীল, এবং এখান থেকে কিন্তু প্রচুর রাজস্ব আসছে। তাহলে এরপরের যেটা হচ্ছে যে ওয়াই শ্রেণীর প্রকল্প, উৎপাদনশীল কিন্তু রাজস্ব নয়। লাইক কৃষি, আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা বলতে পারি, এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আমাদের, অর্থাৎ আমাদের যেহেতু কৃষিভিত্তিক দেশ বাংলাদেশ, তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সাবসিডি, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ভর্তুকি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মেইন পারপাসটা রাজস্ব না, তবে এইখানে কিন্তু রাজস্ব সম্ভব। আমরা আমরা এখন বাংলাদেশ ইলিশ রপ্তানিতে প্রথম। অর্থাৎ তো এইভাবে যদি আমরা এইগুলো ফোকাস করতে পারি, কৃষি কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমরা কৃষিভিত্তিক এখন ট্রান্সফর্ম হচ্ছে, কিন্তু তারপরও কৃষি থেকে কিন্তু আমরা অনেক অ্যাডভান্টেজ নিতে পারি, অনেক সুবিধা
আমরা অ্যাভেল করতে পারি। তাহলে উৎপাদনশীল না হয়েও কিন্তু কৃষিতে অনেক ধরনের ভর্তুকি দেয়া হচ্ছে বা আম আ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। এটা খুব একটা রাজস্বের জন্য না, কিন্তু যেটা হয় যে করা হয়। লাইক আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সেচ প্রকল্পগুলো। তো এরপরের যে বিষয়টা হচ্ছে জেড ক্লাস আ প্রজেক্ট। জেড ক্লাস প্রজেক্ট মেইনলি আমরা এটাকে ওয়েলফেয়ার প্রজেক্ট বলতে পারি বা সার্ভিস ওরিয়েন্টেড প্রজেক্ট বলতে পারি। লাইক এডুকেশন ইনস্টিটিউশন গুলো বা হসপিটাল, তো এরা যেটা করে এদের পারপাস কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং বা হচ্ছে কোনো কিছু উৎপাদন করা না, এগুলো যেটা করা হয় যে সার্ভিস, অর্থাৎ পার্সন বা পিপলকে কি করতে হবে ওয়েলফেয়ারের জন্য, তাদেরকে সেবা দেওয়ার জন্য। লাইক গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিন্তু সার্ভিস অনেক ভালো সার্ভিস দেওয়া হয়। বা আমরা যদি ইউনিভার্সিটি গুলোর চিন্তা করি, বুয়েটের কথা বলি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য জগন্নাথ ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি গুলো খুব ভালো শিক্ষা এনশিওর করছে, কিন্তু এখানে কিন্তু ওইভাবে কস্ট নেওয়া হচ্ছে না। এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এডুকেশন দিচ্ছে। তো এই প্রকল্পগুলোকে আমরা জেড ক্লাস প্রজেক্ট বলে থাকি। প্রায়োরিটি বেসিস, অর্থাৎ এখন প্রজেক্ট তো বিভিন্ন ধরনের হতে পারে, এটা কোম্পানির ক্ষেত্রেও হতে পারে। লাইক আমরা বলতে পারি যে এসি রিসেন্টলি যেটা হচ্ছে যে এসিআই যেটা করলো যে ইয়ামাহার সাথে এগ্রিমেন্ট করে ওরা মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং এর দিকে কিন্তু এগোচ্ছে। তো এবং ওয়ালটনের কথা বলতে পারি, ওরা কিন্তু ইলেকট্রনিক্স, অর্থাৎ আমাদের উন্নত হতে হলে যেহেতু শিল্প এবং হচ্ছে সেবা, এই দুইটা সেক্টরকে ফোকাস করতে হবে। তাহলে শিল্পর ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন জায়ান্ট ইন্ডাস্ট্রি গুলো লাইক এসিআই এবং হচ্ছে ওয়ালটন, এরপরে আমরা ইফাদ, অর্থাৎ ইফাদ অটোসও কিন্তু রিসেন্টলি যেটা করেছে রয়্যাল রয়্যাল এনফিল্ডের সাথে একটা এমওইউ, অর্থাৎ তাদের সাথে একটা চুক্তি করা হয়েছে, যেটা হচ্ছে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু অর্থাৎ অনেকগুলো প্রজেক্ট থাকে। লাইক আমরা যেটা বলতে পারি প্রজেক্টের ক্ষেত্রে, এখানে ৩টা প্রজেক্ট আমরা দেখেছি। এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে। এখন ৩টা প্রজেক্টের ক্ষেত্রে কোন প্রজেক্টটা সিগনিফিকেন্ট, কোন প্রজেক্টটা সিগনিফিকেন্ট, লাইক হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইকোনমির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট সিগনিফিকেন্ট। বাট আমরা যদি এখন করোনাকালীন সিচুয়েশন, এখন এই ক্ষেত্রে কিন্তু হসপিটাল দরকার। হসপিটালের ক্ষেত্রে কিন্তু আমরা যদি শুধু এক্স বেসিস প্রজেক্ট করি তাহলে কিন্তু হবে না, আমাদেরকে কি করতে হবে, জেড ক্লাস প্রজেক্টও করতে হবে। তাহলে এইরকম অর্থাৎ প্রায়োরিটি এখন সিচুয়েশন কোনটাকে ডিমান্ড করে, কোনটাকে আমরা প্রায়োরিটি দিব। তো এই ক্ষেত্রে দেখো যে আমরা কোন প্রজেক্ট গুলো রয়েছে, এক্ষেত্রে যে প্রজেক্ট গুলো রয়েছে দেখো যে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করব। বেসিক, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রজেক্ট রয়েছে যেগুলো আমাদের খুব প্রায়োরিটি বেসিস করতে হবে। এক্স, এটাকে আমরা এক্স শ্রেণীর প্রজেক্ট বলতে পারি, যেটাকে আমরা উৎপাদনশীল প্রজেক্ট। উৎপাদনশীলতা না থাকলে, রাজস্ব না আসলে কিন্তু স্টেট, অর্থাৎ বা কান্ট্রি যেটা হবে সে আনস্টেবল, অর্থাৎ এইটাই স্টেবিলিটি থাকবে না, এটা রান করতে পারবে না। তো সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফরেন এইড থাকে, ফরেন এইড বেসিস প্রজেক্ট গুলো, ফরেন এইড বেসিস প্রজেক্ট গুলো যদি টাইম ফ্রেমের মধ্যে না করা হয়, তখন কিন্তু তারা হচ্ছে যে এইখানে সার্ভ করতে চাইবে না। আহ, আহ, যেটা হচ্ছে যে এই জন্য আমাদের কিন্তু এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে ইন্সপায়ার করার জন্য কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে যে বেজা ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ একটা একটা এক জায়গা থেকেই সব সেবা পাওয়া যাবে। অর্থাৎ এফডিআই কিন্তু ওরা এত বিউরিক্রেটিক এবং হচ্ছে যে রেড টেপ, আমলাতান্ত্রিক বিষয়গুলো কিন্তু খুবই অপছন্দ করে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস গুলো সার্ভিস ইনিশিয়েট করা হয়েছে। তো এই জাতীয় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই টাইম কিল করা যাবে না, টাইম কিল করা যাবে না, এবং হচ্ছে যে খুব ফার্স্ট প্রায়োরিটি এই প্রজেক্ট শেষ করতে হবে। আদারওয়াইজ যারা হচ্ছে ইনভেস্টর, আমরা দেখেছি প্রজেক্টের ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন ধরনের ইনভেস্টর থাকে এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকে, তারা কিন্তু এগুলোতে আগ্রহী হবে না। এরপরের যেটা হচ্ছে যে অমৌলিক প্রকল্পগুলো, অমৌলিক প্রকল্পের ক্ষেত্রে
যদি নর্মাল সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমরা জেড ক্লাস লাইক এডুকেশন বা হসপিটাল এই জাতীয় প্রজেক্টগুলো কিন্তু আমরা অমৌলিক প্রজেক্ট। তাহলে এই ক্ষেত্রে এগুলো কিন্তু ক্রমান্বয়ে করা হবে ধারাবাহিকভাবে একটার পর একটা কি করতে হবে। কিন্তু এক্স ক্লাস প্রজেক্ট গুলো আমাদের কি করতে হবে, খুব ফার্স্ট প্রায়োরিটিতে করতে হবে। আর স্পেশালি যদি প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি হয়, তো প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি, কিন্তু তখন প্রফিট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রফিটটাই হচ্ছে মেইন পারপাস প্রফিট। এখন প্রফিট মেইন পারপাস হলে আদার্স কিন্তু তোমার এইচআর ওয়েলফেয়ার থাকতে পারে, এবং হচ্ছে এমপ্লয়ি বেনিফিটস থাকতে পারে, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ওরা সিএসআর অ্যাক্টিভিটিস থাকতে পারে। তো এখন কোম্পানি সিএসআর করবে, এমপ্লয়ি ওয়েলফেয়ার করবে, এগুলো কিন্তু জেড ক্লাস। তাদেরকে কিন্তু আগে ম্যানুফ্যাকচারিং করতে হবে, ম্যানুফ্যাকচারিং এর প্রফিট থেকে কিন্তু তারা হচ্ছে ওই কাজগুলো করবে। আগেই কিন্তু সিএসআর বা ওই যেগুলো হচ্ছে জেড ক্লাস প্রজেক্ট গুলো যেটা হচ্ছে যে গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট বা একটা দেশের সরকার করতে পারে। তাকে যদি কোনো উৎপাদনশীলতা না থাকে বা কোনো এফডিআই না থাকে, সেক্ষেত্রেও তাকে হচ্ছে জেড ক্লাস প্রজেক্ট করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে অবশ্যই এক্স ক্লাস প্রজেক্ট অর্থাৎ মৌলিক প্রজেক্ট গুলো আগে করবে, দেন হচ্ছে ওরা অমৌলিক প্রজেক্ট গুলো করবে। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসিস। আমরা প্রজেক্ট গুলোকে কয়েকটা ক্লাসে ভাগ করতে পারি প্রজেক্ট ইমপ্লিমেন্ট পারপাজে। তো ইমপ্লিমেন্ট পারপাজে যেটা করা হয় যে ফার্স্ট যখন কোনো প্রজেক্ট কনসেপচুয়াল স্টেজে থাকে, তো তখন সেটাকে হচ্ছে যে আমরা দেখি টাইম ফ্রেমের বেসিসে দেখি, কস্টের বেসিসে দেখি, বা অন্যান্য সব বেসিসে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে প্রজেক্টটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব না ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আনরিয়েলিস্টিক প্রজেক্ট, যদি আনরিয়েলিস্টিক প্রজেক্ট হয় তাহলে সেই প্রজেক্ট কিন্তু সেই প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে কি হবে যে ওয়েস্ট অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের অপচয় ছাড়া আর কিছু না। আমরা এরপরে কোশ্চেনে দেখবো যে প্রজেক্টগুলো কেন ফেইল করে, তো সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখো যে এইখানে যেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল প্রজেক্ট থাকে বিভিন্ন ধরনের, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ফিজিবিলিটি টেস্ট করা হয়। লাইক আমরা যেটা হচ্ছে যে মেট্রো রেল প্রজেক্ট বলো, পদ্মা সেতু বলো, এগুলো কিন্তু একেবারে ইনিশিয়ালি প্রজেক্ট প্রসেস বা প্রজেক্ট সাইকেল তোমাদেরকে পড়াবো। তো সেখানে কিন্তু ফিজিবিলিটি টেস্ট করা হয়, আগে ফিজিবিলিটি টেস্ট করা হয় যে প্রজেক্টটা কি অ্যাপ্রোপ্রিয়েট না ইনঅ্যাপ্রোপ্রিয়েট, প্রজেক্টটা কি আসলে ইমপ্লিমেন্ট করা যাবে নাকি ইমপ্লিমেন্ট করা যাবে না, আনরিয়েলিস্টিক প্রজেক্ট। তো এইটা আবার সেই ক্ষেত্রে কিছু কিছু যেটা করা হয় এক্সপেরিমেন্ট বেসিস করা হয় বা পরীক্ষামূলক করা হয়, যে আসলে করে দেখি যে প্রজেক্টটা হবে কিনা। এরকম এরকম করা যেতে পারে। এটা ধরো প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে হয় যে অনেক ওরা প্রোডাক্ট লঞ্চ করার আগে মার্কেট রিভিউ অর্থাৎ কনজিউমার রিভিউ কি সেটা জাজ করার জন্য প্রোডাক্ট লঞ্চ করতে পারে। তো তোমরা ধরো যে যে কোনো একটা কনজিউমার প্রোডাক্ট, লাইক এটা যদি আমরা বলি যে আম, এখন এখন যেটা হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট চিপসের একটা ধরো যে বা টেলিকমিউনিকেশন, যেমন গ্রামীণ, বাংলা লিংক, এরপরে হচ্ছে যে একটা সময় কিন্তু কি ছিল রবি, তো এরাও কিন্তু হচ্ছে যে এক্সপেরিমেন্ট করেছে, প্রথমে এক্সপেরিমেন্ট করেছে, এরপরে কিন্তু ইমপ্লিমেন্টেশন স্টেজে গেছে। তো এখন দেখো যে যে বিভিন্ন ধরনের যে একটা একটা চিপস দেখতে পাওয়া যাচ্ছে যে লেইস, তো লেইস এটা হচ্ছে যে ওরা ওই আমাদের দেশের লাইক কোকা কোলার কথা যদি বলি, এটাও কিন্তু অর্থাৎ বিভিন্ন বা কেএফসির কথা যদি আমরা বলি, বা তো তারা কিন্তু এই যে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে কি করে, আগে যে লাইক ডিমান্ডটা টেস্ট করে, অর্থাৎ এখানে একটা দোকান দেওয়া হবে, এই দোকানটা আসলে কতটুকু রান করতে পারে। তো ফার্স্ট হচ্ছে যে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের ফ্রি অফার করে, প্রোডাক্টগুলো ফ্রি দিয়ে যাচ্ছে, সাবান হতে পারে, এটা বিভিন্ন ধরনের কনজিউমার গুডস হতে পারে। তো এই ফ্রি দিয়ে গেলে ওরা দেখে যে এই ফ্রি প্রোডাক্টগুলো সার্ভ করার পরে এরপরে এই প্রোডাক্টগুলো ওরা হচ্ছে দোকানে পাঠায়, দোকানে পাঠানোর পর দেখে যে ওরা সেলসটা কিরকম হচ্ছে, ডিমান্ডটা গ্রো করলো। তো এইভাবে ওরা হচ্ছে এক্সপেরিমেন্ট করে, যে দেন যদি দেখে যে হ্যাঁ এইটার অর্থাৎ যেই নির্ধারিত প্রোডাক্ট, এটা সাবান হতে পারে, এটা হচ্ছে কোনো কোক হতে পারে, বা বিভিন্ন ধরনের যে কোনো প্রোডাক্ট হতে পারে, যদি এটা ওকে থাকে, অর্থাৎ হ্যাঁ ডিমান্ড হচ্ছে, মানুষ নিতে চাইছে,
তো তখন কিন্তু ওরা হচ্ছে ফুল অর্থাৎ এক্সিকিউশন স্টেজে চলে যায়। এরপরের যে বিষয়টা হচ্ছে যে পরীক্ষামূলকের ক্ষেত্রে আরেকটা বলতে পারি যে পাইলট প্রকল্প, অর্থাৎ বিভিন্ন ধরনের পাইলট প্রকল্প করা হয়। লাইক এখন যেমন ধরো যে আমাদের দেশের রোহিঙ্গাদেরকে কি করা হচ্ছে যে আমরা প্রথমে রোহিঙ্গারা কিন্তু ভাষান্তরে ওদের জন্য একটা অ্যাকোমোডেশন ঠিক করা হলো। তো অ্যাকোমোডেশন ঠিক করে কিন্তু ওদেরকে হচ্ছে যে ক্রমান্বয়ে ওই জায়গাটা তো বসবাসের উপযোগী করা হয়েছে। এখন আসলেই থাকা যায় কিনা সেই জন্য কিন্তু অল্প সংখ্যক অল্প অল্প করে পাঠানো হচ্ছে। অল্প অল্প করে গিয়ে যখন থাকতে পারছে তখন কিন্তু আরো এই যে এখন হচ্ছে ক্রমান্বয়ে বা আস্তে আস্তে ওদেরকে ওইখানে পাঠানো হচ্ছে। এবং এইটা কিন্তু ইউএন জাতিসংঘ এবং হচ্ছে অন্যান্য সব দেশগুলোই কিন্তু মনিটর করছে যে আসলে বসবাস উপযোগী। তো এই জাতীয় এইগুলো কি পাইলট প্রকল্প, এখন যদি আসলেই থাকা যায় কোনো অসুবিধা না হয় তখন কি করা হবে ওইটা আমাদের জন্য একটা সোর্স হবে। কানাডাও কিন্তু এরকম পাইলট প্রকল্প করে ওদের হচ্ছে বিভিন্ন ইমিগ্রেন্ট নিচ্ছে ওই ওদের দেশে থাকার জন্য। তো এই এবং এই এই পাইলট প্রকল্পগুলো কিন্তু পাইলট প্রকল্পের মাধ্যমে কি করা হয়, ফিজিবিলিটি টেস্ট করা হয়, অর্থাৎ এই প্রকল্পটা রিয়েলিস্টিক বা হচ্ছে এই প্রকল্পটা উপযোগী না অনুপযোগী এগুলো টেস্ট করা হয়, বা ইমপ্লিমেন্টেশন কি অবস্থা সেগুলো টেস্ট করা হয়। তো আজকে এই পর্যন্তই থাক, দ্যাটস অল ফর দ্য টাইমিং। আজকে আমরা টাইপসের এতটুকু জানলাম, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টাইপস গুলো আছে সেগুলো জানবো এবং পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা থাকো, বা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, দ্যাটস অল ফর দ্য টাইমিং।